রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পাল্টা হামলা ইসরায়েলে, শত শত মিসাইল হামলায় কেঁপে উঠল গোটা ইসরায়েল। রাশিয়া ইউক্রেন স্টাইলে ইরানের অভ্যন্তর থেকে ড্রোন হামলা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সহায়তা কয়েকটি আরব দেশের। ইরানে ইসরায়েলের হামলায় সমর্থন ও প্রশংসা ডোনাল্ড ট্রাম্পের। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে ইরান। শুক্রবার ব্যালিস্টিক মিসাইল সহ শত শত মিসাইল হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ গোটা ইসরায়েল। ইসরায়েল আর্মি দেশটির জনসাধারণকে বাংকার সহ নিরাপদ আশ্রয়ে চলে যাবার নির্দেশ দিয়েছে। বিভিন্ন শহরে টানা বেজে চলেছে এয়ার রেড সাইরেন্স। ইসরায়েল আর্মি বলেছে ইরান শতাধিক মিসাইল হামলা চালিয়েছে শুক্রবার। এর মধ্যে কয়েকটি মিসাইল আঘাত করেছে বিভিন্ন স্থাপনায়। বাকি সব মিসাইল তারা প্রতিহত করেছে আকাশে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক সামরিক স্থাপনায় তারা সফল হামলা চালিয়েছে। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সরাসরি অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র আর্মি। এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশও ইসরায়েলকে রক্ষায় এগিয়ে আসে। এর আগে শুক্রবার ভোর রাতে ইসরায়েল 200 যুদ্ধবিমান নিয়ে ইরানের বিরুদ্ধে শুরু করে অপারেশন রাইজিং লায়ন। ইরানের পারমাণবিক স্থাপন, মিসাইল গুদাম, এয়ার ডিফেন্স সিস্টেম, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, সরকারি বিভিন্ন ভবন ও সেনা কর্মকর্তাদের বাসভবনে হামলা চালায় ইসরায়েল। হামলায় নিহত হয়েছে ইরানের সেনা প্রধান সহ 1 ডজনের বেশি শীর্ষ জেনারেল। এছাড়া নিহত হয়েছেন ইরানের কমপক্ষে 6 জন শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানী। সেনাপ্রধান সহ শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের হত্যা করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। আর মোসাদ এই হামলা পরিচালনা করেছে ইরানের অভ্যন্তরে থেকে। হামলার আগে তারা ইরানের অভ্যন্তরে স্থাপন করেছিল একাধিক ড্রোন ঘাঁটি। এসব ড্রোন ঘাঁটি থেকে তারা টার্গেট হামলা চালিয়ে হত্যা করেছে ইরানের সেনাপ্রধান সহ শীর্ষ জেনারেলদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে আরও ধ্বংসাত্মক হামলা পরিচালনা করা হবে। শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার পর ইসরায়েল আবারও হামলা চালিয়েছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায়। বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ যে কোনো সময় ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে। ইরানের হামলার আগে রাজধানী তেহরান সহ প্রায় গোটা ইরান পরিণত হয়েছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের লীলাভূমিতে। রাজধানী তেহরান সহ গোটা ইরানে তারা চষে বেরিয়েছে। মোসাদ গোয়েন্দারা নির্বিঘ্নে ইরানের অভ্যন্তরে ড্রোন সহ বিভিন্ন অস্ত্র পাচার করেছে। মোসাদের কমান্ডো টিম অবস্থান নিয়েছে ইরানের অভ্যন্তরে। এরপর তারা ইরানের অভ্যন্তরে থেকে ইরানের অতিশয় গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। সম্প্রতি ইউক্রেন গোয়েন্দারা যেমন রাশিয়ার অভ্যন্তরে অবস্থান করে রাশিয়ার বিমান ঘাঁটিতে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে, ঠিক একইভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোয়েন্দারাও ইরানের অভ্যন্তরে থেকে হামলা চালিয়েছে ইরানের বিরুদ্ধে। শুক্রবার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্প, আইআরজিসির প্রধান হোসেন সালামি, আইআরজিসির কেন্দ্রীয় সদর দপ্তর কমান্ডার জেনারেল গোলাম আলী রশিদ, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিজাদে সহ প্রায় 1 ডজন শীর্ষ জেনারেল। এছাড়া হামলায় আরও নিহত হয়েছেন দেশটির কমপক্ষে শীর্ষ 6 জন পারমাণবিক বিজ্ঞানী। আর এটি সম্ভব হয়েছে মোসাদের গোয়েন্দা কর্মকর্তাদের ইরানের অভ্যন্তরে অবস্থান করে হামলা পরিচালনার কারণে। ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের রাজধানী তেহরানের একটি সামরিক আবাসিক এলাকায়। এখানে বসবাস করতেন ইরান আর্মির উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা। এই আবাসিক এলাকায় হামলা চালানো সম্ভব হয়েছে ইরানের অভ্যন্তরে মোসাদ কর্মকর্তাদের সহায়তার ফলে। এছাড়া ইসরায়েল শুক্রবার হামলা চালিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা, গুরুত্বপূর্ণ মিসাইল গুদাম সহ সামরিক ও সরকারি গুরুত্বপূর্ণ অনেক স্থাপনায়। এসব স্থাপনায় ইসরায়েল সফল হামলা চালিয়েছে ইরানের অভ্যন্তরে মোসাদ গোয়েন্দাদের নিরাপদ অবস্থানের মাধ্যমে। ইরানের অভ্যন্তরে অবস্থান করে তারা ইসরায়েল আর্মিকে নিখুঁতভাবে হামলা চালাতে সহায়তা করেছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায়। মোসাদের পক্ষ থেকে বলা হয়েছে ইরানের অভ্যন্তরে অবস্থান করে ইরানের বিরুদ্ধে হামলা বিষয়ে গত 1 বছরের বেশি সময় ধরে তারা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমনকি তাদের গোয়েন্দা এবং কমান্ডো টিম দীর্ঘদিন ধরে অবস্থান করেছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার বেশ কাছে। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল সিস্টেমের কাছে ড্রোন ঘাঁটি পর্যন্ত স্থাপন করেছে মোসাদ। এসব গোপন ঘাঁটিতে তারা জড়ো করেছে প্রিসিশন গাইডেড ওয়েপন সিস্টেম। শুধু তাই নয়, ইরানের পারমাণবিক কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার কাছে মোসাদ স্থাপন করেছে ভেহিকেল মাউন্টেড ওয়েপন সিস্টেম, যেমনটি ইউক্রেন করেছিল রাশিয়ায়।
ইরানের অনেক ভেতরে নিয়মিত আনাগোনা করেছে তারা। মোসাদের গোয়েন্দারা দীর্ঘদিন ধরে ইরানের অভ্যন্তরে অবস্থান করে ইরানের শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীরা কে কোথায় অবস্থান করে তার সমস্ত তথ্য সংগ্রহ করেছে। এরপর তারা ইরানের অভ্যন্তর থেকে তাদের ওপর শুক্রবার একযোগে হামলা চালিয়ে হত্যা করেছে। ইরানের অভ্যন্তরে অস্ত্র পাচার ও মজুত করার ভিডিও প্রকাশ করেছে মোসাদ। সিএনএন সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার অনেক আগে থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের অভ্যন্তরে প্রবেশ করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমনকি তারা সেখানে ড্রোন সহ গুরুত্বপূর্ণ অনেক অস্ত্র নিয়ে গেছে সুকৌশলে। দীর্ঘদিন ধরে তারা চষে বেরিয়েছে ইরানে, আর এর কোনো কিছুই টের পায়নি ইরানের গোয়েন্দা সংস্থা। এমনকি ইরান আগে থেকে টের পায়নি এত বড় হামলা বিষয়ে। এটি একদিকে ইরানের গোয়েন্দা সংস্থার চূড়ান্ত একটি ব্যর্থতা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নিরঙ্কুশ সফলতা হিসেবে আখ্যায়িত করেছে অনেকে। এর আগেও অনেক বছর ধরে ইরানের অভ্যন্তরে অবস্থান করে ইসরায়েলের গোয়েন্দারা একের পর এক হত্যা করেছে ইরানের অনেক শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও জেনারেলদের। সর্বশেষ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ 2024 সালের 31 জুলাই ইরানের রাজধানী তেহরানের রাষ্ট্রীয় একটি অতিথি ভবনে বোমা হামলা চালিয়ে হত্যা করেছে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে। এভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বারবার ইরানের অভ্যন্তরে ভয়ঙ্কর সব নাশকতা পরিচালনা করলেও ইরান তা প্রতিরোধের ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সৌদি আরব সহ কয়েকটি আরব দেশ ইরানকে আগে থেকে সতর্ক করেছে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ সম্পর্কে, কিন্তু অনেকে একে মানসিক গেমের অংশ হিসেবে মনে করেছেন। বস্তুত ইসরায়েল দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বলে আসছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। গত এপ্রিল থেকে ইসরায়েল ইরানে হামলার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে। দীর্ঘ সময় ধরে এই হামলার প্রস্তুতি বিষয়ে বেশ কয়েকবার আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, কিন্তু এটিকে নিছক হুমকি আর ভয়ভীতি হিসেবে মনে করেছিল ইরান। শুক্রবার ইসরায়েল তাদের 200 যুদ্ধবিমান নিয়ে হামলা পরিচালনা করে ইরানের বিরুদ্ধে। এই হামলার মাধ্যমে ইসরায়েল ইরান সহ গোটা মধ্যপ্রাচ্যে তাদের আকাশ শক্তির শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে। একই সাথে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদেও আরেকবার একটি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে প্রমাণ দিল। ইরানে হামলার পর ইসরায়েলকে রক্ষায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলে ইরানের পাল্টা হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সরাসরি অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র সেনা। যুক্তরাষ্ট্র আর্মি ইসরায়েলে মোতায়েন রেখেছে তাদের থার্ড মিসাইল সিস্টেম এবং সেটি তারা শুক্রবার ব্যবহার করেছে ইরানের মিসাইল প্রতিহত করার ক্ষেত্রে। এছাড়া যুক্তরাষ্ট্র আগে ইসরায়েলে মোতায়েন করেছে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। একই সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে সক্রিয় করা হয়েছে যুক্তরাষ্ট্রের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশও সহায়তা করেছে বলে জানিয়েছে সিএনএন। তবে কোন কোন দেশ ইসরায়েলকে ইরানের হামলা থেকে রক্ষায় এগিয়ে আসে সেই সব দেশের নাম প্রকাশ করেনি সিএনএন। শুক্রবারে ইরানের শীর্ষ জেনারেলদের হত্যায় ইসরায়েলকে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইরানের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অবিলম্বে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে একটি চুক্তি করার জন্য, অন্যথায় ইসরায়েলের আরো ভয়াবহ হামলা মোকাবেলা করতে হবে তাদের। ইরানে ইসরায়েলের শুক্রবারের হামলাকে এক্সিলেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে হামলায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমান সহ অনেক অস্ত্র ব্যবহার করেছেন। এই বিষয়ে ট্রাম্প আমেরিকান অস্ত্রের প্রশংসা করে বলেছেন, গ্রেট আমেরিকান ইকুইপমেন্ট। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে হুঁশিয়ার করে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটিতে যদি ইরান হামলা পরিচালনা করে তাহলে তাদেরকে কঠিন পরিণতি বরণ করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবাধিকার রক্ষায় আনা প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকায় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর সাহস প্রয়োজন। প্রিয়াঙ্কা আরও বলেন, যখন বেনিয়ামিন নেতানিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছেন, তখন ভারত কেবল নীরব সমর্থকই থাকছে না, বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনাকে সমর্থন দিয়ে দেশটিকে উৎসাহিত করছে। এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক সব নীতিমালার পরিপন্থী। তিনি লেখেন, এখন পর্যন্ত প্রায় 60,000 মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। একটি গোটা জনগোষ্ঠীকে অবরুদ্ধ করে অনাহারে মারা হচ্ছে, অথচ আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি না। এটি অত্যন্ত দুঃখজনক।
প্রিয়াঙ্কা গান্ধী এই পদক্ষেপকে ভারতের বিরোধী উপনিবেশবাদী ঐতিহ্য থেকে করুণ পশ্চাদপসরণ হিসেবে আখ্যা দেন। তিনি আরও বলেন, কিভাবে আমরা একটি জাতি হিসেবে আমাদের সাংবিধানিক নীতিমালা ও স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ বিসর্জন দিতে পারি, যেগুলো শান্তি, মানবতার ভিত্তিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান গড়ে তুলেছে। প্রসঙ্গত, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। এতে 149টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, 19টি দেশ ভোটদানে বিরত থাকে এবং 12টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের পরবর্তী পর্যায়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। শনিবার দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানায়। সূত্রটি জানিয়েছে, ইহুদিবাদী শাসন ব্যবস্থা আগ্রাসনের মাধ্যমে যে যুদ্ধ শুরু করেছে তা আগামী দিনে এই শাসন ব্যবস্থার দখলকৃত সমস্ত অঞ্চল এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ছড়িয়ে পড়বে। আক্রমণকারীরা ইরানের একটি নির্ণায়ক এবং বৃহৎ আকারের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক সূত্র আরও বলেন, গতরাতের কাজের মাধ্যমে এই সংঘাত শেষ হবে না, ইরান হামলা চালিয়ে যাবে। এই কর্মকাণ্ড আক্রমণকারীদের জন্য খুবই বেদনাদায়ক হবে এবং তারা কৃতকর্মের জন্য অনুতাপ করবে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে 1000 সামরিক ঘাঁটির নেটওয়ার্ক নিয়ে গর্ব করে। 80টিরও বেশি দেশে কমপক্ষে 1,70,000 সেনাও রয়েছে তাদের। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলো মূলত বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব এবং সিরিয়ায় অবস্থিত। ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের পর প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান তাদের অভিযানের সাংকেতিক নাম দিয়েছে ট্রু প্রমিস 3। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত 5 বার নিরাপদ জায়গায় সরেছেন। ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণে বারবার জায়গা বদল করেছেন তিনি। সুরক্ষিত আশ্রয় কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাকে। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। ওই এক্স পোস্টে হাকাবি লিখেছেন, ইসরায়েলে এক কঠিন রাত কাটল। সাধারণত সাব্বাত বা শনিবার শান্তিপূর্ণভাবে কাটে, কিন্তু এবার সম্ভবত তা হবে না। ইসরায়েলে ইরানের হামলার 2 দিন আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থানরত অনেক কর্মীকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করে। যেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নন তাদের সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দাবি করা হয়েছে। শুক্রবার হিব্রু সংবাদ মাধ্যম চ্যানেল 12 এই চাঞ্চল্যকর খবর জানিয়েছে। ইরানি সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন অনুসারে চ্যানেল 12 নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে 2টি যুদ্ধবিমান তাকে পাহারা দিয়ে ইসরায়েলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে। পরে আরেক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি সম্ভবত গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অবতরণ করেছে। তবে সিএনএন জানায়, ইরান দ্বিতীয় দফায় হামলা শুরু করার সঙ্গে সঙ্গে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে রয়েছেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীরা। মূলত 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েল। এই হামলার পর গণমাধ্যমে ইসরায়েল কর্তৃপক্ষকে বেশ দম্ভের স্বরে কথা বলতে দেখা যায়। তবে এর জবাবে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমের সামরিক স্থাপনা ও বিমান ঘাঁটিতে রকেট হামলা চালায় ইরান। ইরান তখন দাবি করে, ইসরায়েলি 2 যুদ্ধবিমান আকাশসীমায় ভূপাতিত করে বিমানের এক নারী পাইলটকে আটক করেছে তারা। এছাড়া ইসরায়েলের পাল্টা হামলায় প্রাথমিকভাবে 100 ড্রোন ছুড়েছে ইরান। পরে শনিবার মধ্যরাতে ইরান নতুন করে আবারও ইসরায়েলে হামলা চালায়। ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় কমপক্ষে 150টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে।
শনিবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময় ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC এর প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেন, IRGC অ্যারোস্পেসের ডিভিশন কর্তৃপক্ষ অপারেশন ট্রুজ প্রমিস 3 অভিযানের প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা। এই পরিস্থিতিতে অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। চলমান পরিস্থিতি সবশেষ যেদিকে মোড় নিবে তার উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, এমনটাই মনে করেন কেউ কেউ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না বলেও উল্লেখ করেছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেশ কয়েকটি ভিডিও বার্তা এবং একটি ভিডিও পোস্ট করেন খমেনি। ওই এক্স বার্তায় আয়াতুল্লাহ আলী খমেনি বলেন, ইরানে হামলা করে জায়ানবাদী শাসক গোষ্ঠী একটি বড় ভুল, গুরুতর অপরাধ এবং চরম বেপরোয়া আচরণ করেছে। আল্লাহর কসম, এই হামলার ফলাফল হবে গুরুতর এবং জায়ানবাদী শাসক গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। খমেনি আরও বলেন, জায়ানবাদীদের হামলায় ইরানে যারা নিহত হয়েছেন তাদের রক্ত ইরানের জনগণ বৃথা যেতে দেবে না, নিজেদের আকাশ সীমায় অনুপ্রবেশও সহ্য করবে না। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রস্তুত, দেশের সর্বস্তরের মানুষ তাদের পাশে আছেন। গত 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী IDF। এতে নিহত হয়েছেন অন্তত 78 জন এবং আহত হয়েছেন আরও প্রায় 300। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। বার্তা সংস্থা AFP জানিয়েছে, হামলায় ইরানের অন্তত 100টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে শুক্রবার রাতে ওই হামলার জবাবে 100 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। এতে দেশটির সামরিক ও বিমান ঘাঁটিগুলো হামলার শিকার হয়। পরে শনিবার মধ্যরাতে ইরান নতুন করে আবারও হামলা চালায় দেশটিতে। এ হামলা শুরুর সঙ্গে সঙ্গে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে রয়েছেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীরা। শনিবার ভোরে এক প্রতিবেদনে ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে CNN। ওই কর্মকর্তা CNN-কে জানিয়েছেন, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে চলে যান। তিনি সেখানে বসে সামগ্রিক পরিস্থিতি আলোচনা করছেন। এদিকে রয়টার্স বলছে, ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF ও সাধারণ মানুষকে নতুন করে আবারও আশ্রয়কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। এর কয়েক মিনিট পরেই তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। শনিবার মধ্যরাতে এ হামলা চালায় ইরান। রয়টার্সের প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, তেল আবিবে ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু আশ্রয় পড়ার পর ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ইরান সর্বশেষ হামলাটি যখন চালায় তখন সেখানে রাত 1:30 বেজেছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, ইসরায়েলে নতুন করে ইরানের চালানো হামলায় আহতের সংখ্যা বেড়ে 63-তে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েল এখন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার পথে। প্রশ্ন হলো, সামরিক সক্ষমতায় কে এগিয়ে? চলুন এই দুই দেশের শক্তি ও দুর্বলতাগুলো দেখে নেওয়া যাক। সৈন্য সংখ্যা, কে বেশি শক্তিশালী? সংখ্যায় ইরান অনেক এগিয়ে। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের 2023 সালের প্রতিবেদন অনুযায়ী ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা 6,10,000। এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে 3,50,000, IRGC-তে 1,90,000, নৌবাহিনীতে 18,000, বিমান বাহিনীতে 37,000 এবং বিমান প্রতিরক্ষায় 15,000 সৈন্য। এছাড়া ইরানের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 3,50,000। ইসরায়েলের 1,69,500 সক্রিয় সৈন্য রয়েছে। সেনাবাহিনীতে 1,26,000, নৌবাহিনীতে 9,500 এবং বিমান বাহিনীতে 34,000। ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 4,65,000। 18 ঊর্ধ্ব বয়সী অধিকাংশ নারী ও পুরুষের জন্য সামরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বাধ্যতামূলক, তবে নির্দিষ্ট কিছু ছাড় আছে। সামরিক ব্যয়, কার বাজেট বেশি?
সামরিক ব্যয়ের দিক থেকে ইসরায়েল ইরানকে ছাড়িয়ে গেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের তথ্য মতে 2023 সালে ইসরায়েল সামরিক খাতে $27.5 বিলিয়ন ব্যয় করেছে, যা ইরানের $10.3 বিলিয়ন চেয়ে প্রায় 3 গুণ বেশি। ইসরায়েলের এই ব্যয় বৃদ্ধি মূলত গাজা যুদ্ধের কারণে হয়েছে। সামরিক খাতে বেশি বিনিয়োগের অর্থ হল অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ও উন্নত প্রশিক্ষণের সুবিধা। স্থলবাহিনী, ট্যাঙ্ক আর আর্টিলারিতে কে এগিয়ে? স্থলপথেও ইরান সংখ্যায় এগিয়ে। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুসারে ইরানের 10,513টির বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং 6,798টি আর্টিলারি গান রয়েছে। ইসরায়েলের কাছে প্রায় 400টি যুদ্ধ ট্যাঙ্ক এবং 530টি আর্টিলারি গান আছে। বিমান বাহিনী, আকাশের লড়াইয়ে কে সেরা? বিমান বাহিনীর সক্ষমতা ইসরায়েল তুলনামূলকভাবে বেশি আধুনিক এবং কার্যকর। যদিও ইরানের বিমান বাহিনীর কাছে 312টি যুদ্ধোপযোগী বিমান রয়েছে, ইসরায়েলের 345টি যুদ্ধোপযোগী বিমান এবং 43টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। নৌবাহিনী, সমুদ্রের গভীরে কার শক্তি বেশি? নৌবাহিনীর দিক থেকে ইরানের হাতে বেশি সংখ্যক জাহাজ রয়েছে। তাদের 17টি ট্যাকটিক্যাল সাবমেরিন এবং 68টি উপকূলীয় টহল ও যুদ্ধ জাহাজ রয়েছে। অন্যদিকে ইসরায়েলের কাছে 5টি সাবমেরিন এবং 49টি উপকূলীয় টহল এবং যুদ্ধ জাহাজ রয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ কতটা সুরক্ষিত? বিমান প্রতিরক্ষা ইসরায়েল বিশ্ব জুড়ে পরিচিত। তাদের আয়রন ডোম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এছাড়া ডেভিড স্লিং এবং দ্য অ্যারো সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। ইরানেরও নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেমন আজারাখস এবং রাশিয়া থেকে আনা S-200 এবং S-300। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কে কতদূর আঘাত হানতে পারে? ক্ষেপণাস্ত্র সক্ষমতায় দুই দেশই বেশ শক্তিশালী। ইরানের কাছে অন্তত 12 ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা 150 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। ইসরায়েলের কাছেও 4 ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, যার মধ্যে জেরিকো 3 এর পাল্লা 4800 থেকে 6500 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ইসরায়েল অনেক দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের ভেতরে আঘাত হানার ক্ষমতা রাখে। পারমাণবিক সক্ষমতা, সবচেয়ে বড় পার্থক্য কোথায়? এটাই সম্ভবত সবচেয়ে বড় পার্থক্য। ধারণা করা হয় ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক বোমা রয়েছে, যা তাদের মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই বলে মনে করা হয়, যদিও তাদের একটি সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি রয়েছে। ইরান সতর্ক করেছে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক নীতিমালা পরিবর্তন করতে পারে। আকাশে এখন শুধুই পাখি নয়, আরো কিছু উঠছে। আপনি ভাবছেন কি? বলছি, ইরানের আকাশ এখন স্রেফ পাখির দখলে নেই, সেখানে উঠছে নতুন প্রজন্মের ড্রোন। এ যেন প্রযুক্তির এক সূক্ষ্ম জাদু, যা ইরানকে বিশ্বের অন্যতম ড্রোন শক্তিতে পরিণত করেছে। আর আজ আমরা জানবো তাদের সবচেয়ে আধুনিক ও গোপন অস্ত্র VTOL ড্রোন নিয়ে। এটি ভবিষ্যতের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে প্রস্তুত। ড্রোন প্রযুক্তির বিপ্লব। বর্তমানে সামরিক শক্তিতে এক দারুণ বিপ্লব ঘটে গেছে। এখন আর বড় রানওয়ে, লঞ্চার বা বিশাল ট্রাকের প্রয়োজন নেই। ড্রোনগুলি এখন উলম্বভাবে অর্থাৎ ওপর নিচ ওঠানামা করতে পারে। এই VTOL বা ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোনগুলোই এখন সবচেয়ে জরুরি প্রযুক্তি। আর এই দৌড়ে ইরান বেশ এগিয়ে আছে। VTOL বা ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোনের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এগুলো খুব কম জায়গা থেকে উঠতে আর নামতে পারে। পাহাড়ে, জনবহুল শহরে বা গভীর সমুদ্রে যে কোনো পরিবেশে এদের ব্যবহার সম্ভব। ইরানের নৌবাহিনী এই প্রযুক্তির সবচেয়ে বড় ব্যবহারকারী, কারণ তাদের বেশিরভাগ যুদ্ধ জাহাজে সাধারণ ড্রোনের মতো ওঠা নামার জায়গা থাকে না। হোমা
রহস্যময় পাখির নামে এক শক্তিশালী ড্রোন। এই VTOL প্রযুক্তির এক দারুণ উদাহরণ হলো হোমা ড্রোন। এর নামকরণ করা হয়েছে ইরানীয় উপকথার এক রহস্যময় পাখির নামে। মূলত নজরদারি আর ইলেকট্রনিক যুদ্ধের জন্য এটি তৈরি করা হয়েছে। প্রথমবার 2022 সালে নৌবাহিনীর এক অভিযানে হোমাকে দেখা যায়। এরপর একের পর এক ড্রোন মহড়ায় এর ব্যবহার শুরু হয়। 2023 সালে একসঙ্গে 200টির মতো নতুন হোমা ড্রোন সেনাবাহিনীতে যুক্ত হয়। তবে হোমা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনের গল্পটা বেশ চমকপ্রদ। 2015 সালে যখন হোমা 1 এবং হোমা 2 তৈরি করা হচ্ছিল, তখন ইরান 2005 সালে তাদের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়া মার্কিন ড্রোন RQ শ্যাডো এর প্রযুক্তি ব্যবহার করে। সেখান থেকেই হোমার বিবর্তন শুরু, যার সর্বশেষ সংস্করণ এই VTOL ড্রোন। এই ড্রোনটির কিছু অবিশ্বাস্য বৈশিষ্ট্য রয়েছে। উইং স্প্যান 5.54 বর্গমিটার, খালি ওজন 120 কেজি, প্যালোড বহন ক্ষমতা 40 কেজি, সর্বোচ্চ টেক অফ ওজন 260 কেজি, গতি প্রতি ঘন্টায় 200 কিলোমিটার, মিশন সময় একটানা 10 থেকে 12 ঘন্টা, সর্বোচ্চ উচ্চতা 3600 মিটার। এই ড্রোন শুধু তথ্য সংগ্রহই করে না, যুদ্ধক্ষেত্রে ইলেকট্রনিক জ্যামিং এবং রাডার ফাঁকি দিয়েও কাজ করতে পারে। ভাবুন একবার, কি ভয়ঙ্কর ক্ষমতা। দিদেবান ও শাহিন 1 আরো কিছু মারাত্মক অস্ত্র। হোমার পাশাপাশি ইরান তৈরি করেছে দিদেবান নামের একটি হালকা VTOL ড্রোন। এটি মূলত সেনাবাহিনীর স্থলবাহিনীর জন্য তৈরি। এর প্রধান কাজ হলো নজরদারি ও লক্ষ্যবস্তু চিহ্নিত করা। দিদেবান দিনে ও রাতে কাজ করতে পারে, এমনকি স্বয়ংক্রিয়ভাবে একাধিক ড্রোনের সঙ্গে একসঙ্গে কাজ করার ক্ষমতাও রাখে। শত্রুর প্রতিরক্ষা ভেদ করে এটা একাই যথেষ্ট। আধুনিক ড্রোন যুদ্ধের আসল কৌশলী হলো একসঙ্গে বিভিন্ন এলাকা ঘিরে ফেলে শত্রুকে ঘায়েল করা। অন্যদিকে শাহিন 1 এবং ফ্যালকন 1 হলো FPV বা ফার্স্ট পার্সন ভিউ কামিকাজে ড্রোন। এগুলো যুদ্ধক্ষেত্রে দ্রুত আঘাত হানতে এবং লক্ষ্যবস্তু ধ্বংস করতে তৈরি। এই ড্রোনগুলো এতটাই নিখুঁত যে অপারেটর সরাসরি নিয়ন্ত্রণ করে শত্রুর সামরিক স্থাপনা, গাড়ি বা কৌশলগত বাহিনীর উপর হামলা চালাতে পারে। আকারে ছোট হলেও এদের ধ্বংস ক্ষমতা অবিশ্বাস্য। নীরব বিপ্লবের খেলোয়াড় ইরান এই তিনটি ড্রোন হোমা, দিদেবান ও শাহিন 1 ইরানকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে স্বল্প খরচে, দ্রুত সময়ে এবং কঠিন পরিবেশেও তারা শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে পারছে। VTOL প্রযুক্তির এই অগ্রগতি শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। ভবিষ্যতের যুদ্ধ হবে আকাশের এই নীরব বাহিনী দিয়ে, যেখানে সেনার পায়ের আওয়াজ নয়, শোনা যাবে অদৃশ্য ড্রোনের গতি। আর ইরান সেই নীরব বিপ্লবের অন্যতম প্রধান খেলোয়াড়। সমুদ্রের গভীর থেকে মৃত্যুর বার্তা। ইরানের আত্মঘাতী ড্রোন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। সমুদ্রের কালো অন্ধকার চিরে ধেয়ে আসছে এক অদৃশ্য শিকারী। বাতাসে নয়, জমিনে নয়, আঘাত হানবে সরাসরি সমুদ্রের গভীর থেকে। ইরানের নতুন আত্মঘাতী ড্রোন এক লহমায় বদলে দিতে পারে আধুনিক যুদ্ধের হিসেব নিকেশ। একটি নতুন যুদ্ধের যুগ শুরু। বিশ্বের প্রথম পানির নিচে উৎক্ষেপিত আত্মঘাতী ড্রোন উন্মোচন করে ইরান নতুন এক সামরিক অধ্যায়ের সূচনা করল। এই ড্রোন অদৃশ্য শিকারীর মতো টার্গেটের দিকে এগিয়ে যাবে। পর মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে ছিন্ন ভিন্ন করবে শত্রুর শক্তি। পারস্য উপসাগর থেকে বিশ্বের মহাসমুদ্রে ছড়িয়ে পড়তে পারে এর ভয়াল ছায়া। সাগরের গহীনে ইরানের নতুন মহাশক্তি। এই ড্রোন পানির নিচে লুকিয়ে থেকে শত্রুদের জন্য অনিবার্য মৃত্যুর ফাঁদ তৈরি করতে সক্ষম। প্রচলিত সামুদ্রিক ড্রোনগুলোর মতো এটি পৃষ্ঠে নয়, বরং গভীর থেকে অতর্কিত হামলা চালাবে। এর সবচেয়ে বড় অস্ত্র গোপনীয়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিশানার নির্ভুলতা। কে রুখবে এই জল দৈত্যকে? বিশ্বের বড় নৌবাহিনীগুলো এখনো বায়ুবাহিত হুমকি মোকাবেলায় অভ্যস্ত, কিন্তু ইরানের এই নতুন আত্মঘাতী ড্রোনের কারণে নৌবাহিনীকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে হবে। সনাতন সোনার প্রযুক্তি হয়তো এই ডুবো শিকারীকে চিহ্নিত করতে পারবে না। এটি শব্দহীনভাবে চলতে পারে, পরিবর্তনশীল গভীরতায় থাকতে পারে, এমনকি একসাথে ঝাঁকের মতো আক্রমণ চালাতে পারে। শত্রু বুঝতেই পারবে না কখন তার দিকে এগিয়ে আসছে এক অবধারিত ধ্বংস। এআই চালিত এক ভয়ঙ্কর অস্ত্র।
ইরানের এই আত্মঘাতী ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এক নতুন মাত্রা যুক্ত করেছে। এটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারে, হামলার সময় কৌশল নিজে নিজে ঠিক করতে পারে। মানুষ নয়, মেশিনই এখন যুদ্ধের সিদ্ধান্ত নেবে। বিশ্বের 20% তেল সরবরাহ হয় পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথ দিয়ে। ইরান যদি সেখানে এই ড্রোন মোতায়েন করে, তাহলে মার্কিন যুদ্ধজাহাজ, মিত্র দেশগুলোর রণতরী এবং বাণিজ্যিক তেল ট্যাঙ্কার সবই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। কে দিল ইরানকে এই প্রযুক্তি? এই নতুন ড্রোন ইরানের নিজস্ব আবিষ্কার নাকি কোনো বিদেশি প্রযুক্তির রূপান্তর? পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন ইরান পূর্ব রাশিয়া ও চীনের প্রযুক্তি ব্যবহারের ইতিহাস রাখে, তবে এবার তারা নিজস্ব কিছু করেছে। এই পানির নিচের মৃত্যুদূত হয়তো শত্রুদের রাতের ঘুম কেড়ে নেবে। বিশ্ব এখন দিশেহারা, কিভাবে আটকাবে এই হুমকি। নৌবাহিনীগুলোকে এখন নতুন প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরিতে মনোযোগ দিতে হবে। উন্নত সোনার সিস্টেম, এআই চালিত নজরদারি ড্রোন এবং সমুদ্রতলে বাধা বসানোর কৌশল গ্রহণ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছু করার আগেই যদি ইরানের এই অদৃশ্য শিকারী আঘাত হানে, বিশ্বব্যাপী সামরিক প্রতিযোগিতার নতুন দিগন্ত। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন ইতিমধ্যেই সাবমেরিন যুদ্ধ প্রযুক্তিতে এগিয়ে আছে, কিন্তু ইরানের নতুন এই পানির নিচের আত্মঘাতী ড্রোন সমুদ্রতলের যুদ্ধের চিত্র পুরোপুরি বদলে দিতে পারে। শেষ কথা, আধুনিক যুদ্ধের গতি বদলে দিচ্ছে ইরান। একটি নতুন সামরিক বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিশ্ব। ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন শত্রুর চোখে ধুলো দিয়ে আঘাত হানতে প্রস্তুত। সমুদ্রের গভীর থেকে উঠে এসে নিমিষেই ধ্বংস করে দিতে পারে যুদ্ধজাহাজ, তেল ট্যাঙ্কার কিংবা সামরিক ঘাঁটি। মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘণ্টাধ্বনি, ইলন মাস্কের হুঁশিয়ারিতে উত্তাল বিশ্ব। ওয়াশিংটনের আকাশে যেন বজ্রের গর্জন। ইলন মাস্কের মরণ হুঁশিয়ারি যেন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের দিকেই ইঙ্গিত করছে। পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মরণ ফাঁদ, এই সতর্কবাণী ছুঁড়ে দিয়েই ক্ষান্ত হননি টেসলা স্পেসএক্সের এই কর্ণধার। ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা মাস্কের কথায় ফুটে উঠেছে মার্কিন সেনাবাহিনীর অদক্ষতা, অস্ত্র নির্মাণের গলদ আর ভবিষ্যৎহীন কৌশলগত পঙ্গুত্ব। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে ইরান। মাস্কের সতর্কবার্তার পর বিশ্বজুড়েই প্রশ্ন, পরবর্তী যুদ্ধ কি ইরানের সঙ্গেই? আর সেটাই কি মার্কিন সাম্রাজ্যের পতনের সূচনা করবে? ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান পদে নিয়োগপ্রাপ্ত মাস্ক নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে অদক্ষ ও অযোগ্য বলে উল্লেখ করেছেন। মাস্কের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, ড্রোন এআই হবে আমেরিকার কফিনের শেষ পেরেক। মার্কিন প্রতিরক্ষা বাজেট $850 বিলিয়ন। মাস্কের মতে এ শুধু অর্থের আগুনে পুড়ছে কাঁচা লোহা। এক্স প্ল্যাটফর্মে তিনি ঝাঁপিয়ে পড়েছেন পেন্টাগনের গলদ উন্মোচনে। তিনি জানিয়েছেন, গতকালের যুদ্ধের অস্ত্রে আজকের রণকৌশল চলে না, ইউক্রেনই তার প্রমাণ। ড্রোন যোগে মানব সেবার মৃত্যু ঘণ্টা বাজছে। ইরানের ড্রোন স্রোতের কাছে মার্কিন F-35 স্টেলথ যুদ্ধ বিমান কি টিকতে পারবে? আর এআই চালিত অস্ত্র? মাস্ক সতর্ক করেছেন টার্মিনেটর পরিস্থিতির। মাস্ক লিখেছেন, যদি সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয়, তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে। যুক্তরাষ্ট্র থেকে ইরান, আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় ইরান যেন নতুন করে জেগে উঠেছে। তিনি মার্কিন হুমকিকে উড়িয়ে দিয়েছেন বজ্রকণ্ঠে। আমেরিকা মুখে ফেনা তুললেই ইরানের ক্ষেপণাস্ত্রের মুখে পড়বে। 2015 সালের পারমাণবিক চুক্তি ভেঙে ট্রাম্প যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন, তার জবাব ইরান কি দেবে স্টেলথ ড্রোনে, হাইপারসনিক মিসাইলে? বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইরানের পরমাণু কর্মসূচি এখন চীনের টেকনোলজি ও রাশিয়ার সামরিক পরামর্শে বহুগুণ শক্তিশালী। গোপনে তৈরি হচ্ছে শাহাব 6, 4500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র, যা ইউরোপ থেকে ইসরায়েল সব টার্গেট ধ্বংসে সক্ষম। জিওপলিটিক্যাল চেস গেম, মস্কো, বেইজিং, তেহরানও এখন মানচিত্রে ত্রিভুজ। রাশিয়ার X-500 মিসাইল ডিফেন্স, চীনের ড্রোন স্যাটেলাইট নেটওয়ার্ক সবই এখন ইরানের হাতে। ক্যাসপিয়ান সাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে 3 মিত্র। পেন্টাগনের গোয়েন্দা রিপোর্টে ধরা পড়েছে, ইরানের বিপ্লবী গার্ডের হাতে এখন 2000+ সুইসাইড ড্রোন রয়েছে, যা ইউক্রেনীয় মডেলের চেয়েও ধ্বংসাত্মক। বিশ্লেষকরা সতর্ক করছেন, ইরান আমেরিকা যুদ্ধ মানেই বিশ্বযুদ্ধ, কারণ রাশিয়ার কালিপ্রো মিসাইল ও চীনের সাইলো ড্রোন তখন টাইপরাইটারের মতো ক্লিক করবে ওয়াশিংটনের বিরুদ্ধে।
এমন, মাস্ক যেন টাইটানিকের ডেক থেকে চিৎকার করছেন, হিমশৈল সোজা সামনে, অথচ ক্যাপ্টেন ট্রাম্প বাজিয়ে চলেছেন মার্কিন অজেয়তার সুর। কিন্তু বাস্তবতা কি? 2003 সালের ইরাক আক্রমণে মার্কিনরা 30 দিনে বাগদাদ দখল করেছিল। আজ ইরানের সামনে দাঁড়ালে পরিস্থিতি ভিন্ন। ইতিহাস সাক্ষী, প্রতিটি সুপার পাওয়ারের পতন শুরু হয়েছিল অদূরদর্শিতায়। রোমান সাম্রাজ্য থেকে ব্রিটিশ ঔপনিবেশিকতা সবই ধসে পড়েছে আত্মতুষ্টিতে। মাস্কের সতর্কবার্তা কি ট্রাম্প কানে নেবেন, নাকি টুইটার যুদ্ধে ব্যস্ত মার্কিন নীতি নির্ধারকরা দেখতেই পাবেন না? ইরানের ড্রোন স্রোতকে রচনা করবে ওয়াশিংটনের পতন। তবে একথা স্পষ্ট, পাশার দান এখন ইরানের হাতে, রুশ চীনা ছায়ায়। আমেরিকা কি যুদ্ধ ছাড়া থাকতে পারে না? একটি দেশ যার পুরো ইতিহাস জুড়েই যুদ্ধ। 248 বছরের মধ্যে 232 বছর আমেরিকা সরাসরি যুদ্ধে লিপ্ত। শুধু 6% সময় তারা ছিল শান্তিতে। কেন? এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? গণতন্ত্র রক্ষার নামে যুদ্ধ, স্বাধীনতা ছড়ানোর নামে আগ্রাসন, নাকি এর পেছনে রয়েছে বিশাল এক অর্থনৈতিক চক্র, অস্ত্র ব্যবসা, তেল দখল, রাজনৈতিক আধিপত্য? বিশ্বজুড়ে আমেরিকার সামরিক অভিযান ও গোপন অভ্যুত্থানের চাঞ্চল্যকর বিশ্লেষণ। বেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ট্রাম্পের সাথে এক ফোনালাপে বলেছেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ। পার্স টুডে জানিয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র একবার মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে আসক্ত বলে অভিহিত করে বলেছিলেন, এই দেশটি বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে সম্ভবত এই দাবিটি সত্যের অপলাপ হবে না। প্রতিটি যুগেই যুদ্ধ। 1846 মেক্সিকো আক্রমণ, 1811 থেকে 1890 আমেরিকান আদিবাসীদের উপর গণহত্যা, 1917 প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ, 1945 হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা, 1953 ইরানে অভ্যুত্থান, 1965 ভিয়েতনাম যুদ্ধ, 2001 থেকে 2023 আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন। যুদ্ধ মানে আমেরিকার শক্তি। আমেরিকা কি সত্যি স্বাধীনতা ও গণতন্ত্র ছড়ানোর জন্য যুদ্ধ করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক অর্থনৈতিক চক্র? যুদ্ধের অর্থনীতি, $238 বিলিয়ন অস্ত্র বিক্রি। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয় তার 51% মার্কিন কোম্পানিগুলো। তেল, কৌশলগত এলাকা, সামরিক ঘাঁটি। আজ 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। কিন্তু আমেরিকা কেন এত যুদ্ধ করে? অস্ত্র নির্মাণ শিল্পের বিশাল লাভ। আমেরিকার অর্থনীতির বিশাল অংশই অস্ত্র বিক্রির উপর নির্ভরশীল। যুদ্ধ থাকলেই অস্ত্র বিক্রি হবে, তাই যুদ্ধ থামানো যাবে না। তেল ও প্রাকৃতিক সম্পদ দখল। মধ্যপ্রাচ্যে হামলার আসল কারণ কি গণতন্ত্র প্রতিষ্ঠা, নাকি তেল দখল? সামরিক শক্তির বিস্তার। আজ বিশ্বের 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন। যে দেশ আমেরিকার আধিপত্য মেনে নেয় না, সেখানে অভ্যুত্থান হয়। নতুন লক্ষ্য, কানাডা দখলের হুমকি, পানামা খাল পুনরুদ্ধারের পরিকল্পনা, গ্রিনল্যান্ড কেনার চেষ্টা। এই যুদ্ধগুলোর সময় এখনো স্পষ্ট নয় এবং মনে হচ্ছে এগুলো বর্তমানে মনস্তাত্ত্বিক পরিকল্পনার মধ্যে রয়েছে। আমেরিকার সম্প্রসারণবাদী নীতির কয়েকটি উদাহরণ মাত্র। তারা এমনকি প্রতিবেশীদের বিরুদ্ধেও একই নীতি গ্রহণ করেছে। যুদ্ধ আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক ডিএনএর একটি অংশ। আমেরিকার শান্তির প্রয়োজন নেই, কারণ তারা যুদ্ধ থেকে সম্পদশালী করে। কিন্তু এই পথ কি চিরকাল অব্যাহত থাকবে, নাকি বিশ্ব এই যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে? বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কনভয়, পারমাণবিক অস্ত্র পরিবহনের চাঞ্চল্যকর রহস্য। এই কনভয়ের দিকে চোখ তুলে তাকানোই যেন অপরাধ। এটা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি বহর। এতে বহন করা হয় পারমাণবিক অস্ত্র। এত নিরাপত্তা যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এতটা পান না। কিন্তু কেন এই বাড়তি সতর্কতা? কি আছে এই কনভয়ের ভেতরে? কেনই বা এটাকে এতটা গোপন রাখা হয়? আজকে জানবো যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ট্রান্সপোর্ট কনভয়ের ভয়ঙ্কর গোপন তথ্য। এই কনভয়ের একটাই কাজ, বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু যদি কেউ এই কনভয়ের উপর হামলা করে, তাহলে কি হবে? পারমাণবিক
পারমাণবিক অস্ত্র ভুল মানুষের হাতে চলে যেতে পারে, সমগ্র বিশ্ব ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে। এ কারণেই এই কনভয়কে পৃথিবীর সবচেয়ে নিরাপদ কনভয় বলা হয়। কোথায় রাখা হয় পারমাণবিক অস্ত্র? বিশ্বে 12,515টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর 41% রয়েছে যুক্তরাষ্ট্রের দখলে। সক্রিয় পারমাণবিক অস্ত্র রাখা হয় বিমান বাহিনীর ঘাঁটিতে, নৌবাহিনীর যুদ্ধজাহাজে, ভয়ঙ্কর সাবমেরিনের গভীরে। কিন্তু বাকি হাজার হাজার নিউক্লিয়ার অস্ত্র সংরক্ষণ করে রাখা হয় মার্কিন মাটিতে। এগুলো ছড়িয়ে রাখা হয় নির্দিষ্ট জায়গায় কঠোর গোপনীয়তায়। কেন? যেন শত্রুপক্ষ হামলা চালিয়ে একবারেই সব ধ্বংস করতে না পারে। কিন্তু পারমাণবিক অস্ত্র স্থানান্তর করতে হয় কেন? বড় এক প্রশ্ন। উত্তর রক্ষণাবেক্ষণের জন্য। এই ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের জন্য নয়, বরং নিরাপদে রাখার জন্য নিয়মিত পরীক্ষা করা হয়। পারমাণবিক অস্ত্রের মেশিনের যান্ত্রিক অংশে মরিচা ধরে যেতে পারে। ভেতরের ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম পরীক্ষা করা জরুরি। এই কাজ করতে পারমাণবিক অস্ত্রকে কেন্দ্রীয় কোনো ল্যাবে নিয়ে যাওয়া হয়, আর তখনই শুরু হয় বিশ্বের সবচেয়ে গোপন মিশন। নিরাপত্তার অবিশ্বাস্য ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র রক্ষার জন্য আলাদা একটি সংস্থা আছে, ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, NNSA। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যখন এই অস্ত্রগুলো রাস্তায় বের করা হয়। এখন প্রশ্ন, কিভাবে এই মারাত্মক অস্ত্র পরিবহন করা হয়? এই কনভয় সাধারণ কেউ বুঝতেও পারে না। কনভয়ের আগে পেছনে থাকে পুলিশের গাড়ি, মাঝখানে থাকে সিক্রেট ট্রাক যা পারমাণবিক অস্ত্র বহন করে, চারদিকে সশস্ত্র সামরিক যান। এই সামরিক যানগুলো বুলেট প্রুফের চেয়েও শক্তিশালী। এগুলোকে বলা হয় বিয়ার ক্যাপ্ট, সুরক্ষার স্তর। প্রতিটি গাড়িতে থাকে 4 থেকে 6 জন ফেডারেল এজেন্ট। এরা সবাই সুপার ট্রেন্ড কমান্ডো। সাথে সাথে লাখ লাখ রাউন্ড গুলি। যদি কেউ আক্রমণ করে, সাথে সাথে পাল্টা আঘাত করবে এজেন্টরা। প্রয়োজনে আসবে ব্যাকআপ ফোর্স। অভেদ্য ট্রাক, যে ট্রাকে পারমাণবিক অস্ত্র বহন করা হয়, তা বিশেষ ধরনের স্টিল দিয়ে তৈরি। এটাকে কোনো বিশেষ যন্ত্র দিয়ে কাটা যায় না। ড্রিল মেশিনেও এই বডির ওপর কাজ করে না। দুর্ঘটনা হলেও ট্রাকের গঠন ভাঙবে না। এভাবেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।